প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব নেত্রনালী বা ল্যাক্রিমাল ডাক্টের সমস্যা ও তার চিকিৎসা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর বজলুল বারী। চলুন এ বিষয়ে কথা বলি বিস্তারিত ও প্রয়োজনীয় পরামর্শগুলো জেনে নেই স্যারের কাছ থেকে। স্যার, আপনাকে আমন্ত্রণ। শুরুতে আপনি আমাদের যদি একটু বুঝিয়ে বলেন যে নেত্রনালী বা ল্যাক্রিমাল ডাক্ট এর অবস্থান কোথায়, চোখের কোন দিকে এবং এর কাজ কি, এটা গুরুত্বপূর্ণ কেন? নেত্রনালী কথাটার মধ্যেই কিন্তু এর অর্থটা নিহিত আছে। যেমন চোখের মধ্যে যে পানি থাকে সেটার প্রবাহের জন্য একটা রাস্তা দরকার। আমাদের চোখ থেকে প্রতিনিয়ত পানি তৈরি হচ্ছে এবং সেটা চোখের কিছু কাজকর্ম করে সেটা একটা নালী পথে নাকের মধ্যে চলে যায়। এটা এত অল্প পরিমাণে চলে যায় যেটা আমরা টের পাই না। কোনো কারণে ওখানে যখন বন্ধ হয়ে যায় নেত্রনালীটা, তখন আমরা দেখি চোখের মধ্য থেকে প্রতিনিয়ত পানি ঝরছে। আর একটা ব্যাপার খেয়াল করবেন যে আমরা যখন কাউকে কাঁদতে দেখি বা আমরা যখন কাঁদি, তখন নেত্রনালী তার ধারণ ক্ষমতার বেশি পানি উৎপন্ন হয় বলে সে এটাকে পাস করতে পারে না বা চোখ দিয়ে পানি পড়ে। আরেকটা বিষয় হচ্ছে, যখন মানুষ কাঁদে রুমাল দিয়ে বা টিস্যু দিয়ে চোখ মোছে, সাথে দেখবেন নাকও মোছে। কারণটা হচ্ছে যে অতিরিক্ত প্রবাহ তখন চোখ দিয়েও বের হচ্ছে এবং নাকের মধ্যেও বেশি পরিমাণ পানি যায়। অর্থাৎ চোখের সাথে নাকের একটা যোগাযোগের জন্য যে নালীটা চ্যানেল, সেটাকে আমরা বলি নেত্রনালী। এই নেত্রনালীর যদি কোনো কারণে ব্লক হয়ে যায় তাহলে কি সমস্যা হতে পারে বা এই ব্লক হওয়ার কারণ কি, সাধারণত কি কি সমস্যা হয়? একটু সহজভাবে যদি আপনাকে বলি যে ঢাকা শহরের সোয়ারেজ লাইন যদি বন্ধ হয়ে যায়, সমস্যাটা কি? সবকিছু উপচে পড়বে, রাস্তাঘাট ডুবে যাবে, নোংরা পানিতে ভরে যাবে, আপনার চলাচল জীবনযাপন অসহনীয় হয়ে পড়বে। ঠিক তেমনি চোখের ময়লা আবর্জনাগুলোকে প্রতিদিন এই নালীর মধ্য দিয়ে, নাকের মধ্য দিয়ে চলে যায় এবং এটা আমরা টের পাই না। কোনো কারণে বন্ধ হয়ে গেলে এই প্রতিদিনকার ময়লাগুলো সহ আমাদের চোখ দিয়ে এটা বাইরে দিয়ে আসবে। তখন দেখবেন যে চোখটা পিচুটি জমে আছে, চোখ ভেজা আছে এবং ময়লা আবর্জনায় ভরে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে। একই সাথে এই চোখের ময়লা আবর্জনার মধ্যে যদি থেমে যায়, তাহলে ওখানে কিছু জীবাণু জন্মায় এবং তখন জীবাণুগুলো প্রলিফারেট করে বা জীবাণুগুলো ইনফেকশন করে। আমরা যদি এখানে ছবিতে দেখি যে এই মানুষটির নাকের কাছে ভেতরের দিকে, চোখের ভেতরের দিকে নাকের গোড়ায় দেখবেন একটা প্রদাহ বা ইনফ্লামেশন হয়ে আছে এবং ফুলে গেছে। এটা নেত্রনালীর কারণে হয়েছে। নেত্রনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে জীবাণু জন্মে এই দুর্ঘটনা ঘটেছে এবং এটা থেকে কিছু কিছু ক্ষেত্রে যদি সঠিক চিকিৎসা না করা হয়, তাহলে এই ইনফেকশন ব্রেন পর্যন্ত চলে যায়, রোগীর মৃত্যুর পর্যন্ত কারণ হতে পারে। তার মানে চিকিৎসা খুব জরুরি। চিকিৎসা অবশ্যই জরুরি এবং রোগীরা নিজেরাই দৌড়ে ডাক্তারের কাছে চলে যায়, কারণ তার তো কষ্ট হচ্ছে, এত কষ্ট হয় যেটা বাইরে বোঝানো সম্ভব না। চিকিৎসার ক্ষেত্রে আপনারা কি করে থাকেন? আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন চিকিৎসা করি। যেমন শিশুদের ক্ষেত্রে কিন্তু জন্মগতভাবে নেত্রনালী বন্ধ থাকে, তখন 1 বছর পর্যন্ত আমরা একটা চোখের কোনায় আঙ্গুল দিয়ে মায়েদেরকে ম্যাসাজ করতে বলি বা হাইড্রোস্ট্যাটিক ম্যাসাজ বলি আমরা এটাকে। 1 বছরের মধ্যে যদি ভালো হয়ে যায় ভালো, আর যদি না হয় তাহলে 1 বছর পর বাচ্চাটাকে একটু অজ্ঞান করে এই নালিকাটা আমরা খুলে দিই এবং এক্ষেত্রে প্রায় 95% বাচ্চা ভালো হয়ে যায়। বড়দের বেলায় যদি এটা বন্ধ হয় তাহলে সাধারণত এইভাবে খুলে দিলে হয় না, তখন এটা অপারেশন করতে হয়। অপারেশনের এই পর্যন্ত সারা পৃথিবীতে নাকের এবং চোখের মাঝখানে কেটে একটা চ্যানেল তৈরি করতে হয়, যেটা কৃত্রিম চ্যানেল। এবং এতে একটা সমস্যা হয় যে অনেকেরই এই নাকের এবং চোখের মাঝখানে একটা দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। এইটা তখন অনেকের কাছেই গ্রহণযোগ্য হয় না এবং সারা জীবন এই কষ্ট নিয়ে এসে থাকে। আর কারো কারো ক্ষেত্রে এটা অপারেশন করলেও সারা পৃথিবীতে সবচেয়ে ভালো
জায়গায় এবং ভালো হাতে অপারেশন করলেও 10 ভাগ ক্ষেত্রে এটা অপারেশন সাকসেসফুল হয় না বা ফেলিউর হয়। তো সেক্ষেত্রে অল্টারনেটিভ কি? সেক্ষেত্রে অল্টারনেটিভ একটা ভালো জিনিস এসছে, যেটা বুঝতে পারেন যে 2007 সালে আমি প্রথম বাংলাদেশে এটাকে চালু করি। সেটা হচ্ছে লেজারের মাধ্যমে, অর্থাৎ বাইরের চামড়া বা হাড় মাংস কোনো কিছু না কেটে স্বাভাবিক যে রাস্তাটা ছিল লেজার বিমের মাধ্যমে ওইটা আর একটা চ্যানেল তৈরি করে দেওয়া, তাহলে বাইরে কোনো সমস্যা হলো না। এবং এটা সব ক্ষেত্রেই, মানে ছোট, মধ্যবয়সী, অতিবৃদ্ধ, যাদের নাকের বড় সমস্যা থাকলে অপারেশন করা যায় না তাদের ক্ষেত্রেও করা যায়। এটা একটা আধুনিক পদ্ধতি, এটাকে বলি আমরা লেজার ডিসিআর। এটা কিভাবে করেন যদি একটু দেখাতেন আমাদের? এইটা আমি একটু আপনাকে দেখাচ্ছি এখানে। এটা যেমন নাকের ভিতরে, খেয়াল করবেন যে একটা লেজার বিম আসছে চোখের স্বাভাবিক রাস্তায় দিয়ে নাকের ভেতরের অংশে একটা ছিদ্র করে দিচ্ছি। ছিদ্র করে ওখানে আমরা একটা সিলিকন টিউব বা সিলিকন নালি বসিয়ে দিই। সাথে আমার একটা আবিষ্কার আছে এই বিষয়ে, দীর্ঘ প্রায় 6-7 বছর কাজ করার পরে একটা আবিষ্কার করেছি এবং এটার ওই জায়গাটায় বসিয়ে দিই একটা সময় পরে এটাকে খুলে নিয়ে আসলে এই যে চ্যানেলটা করে দিলাম সেটা স্বাভাবিক পর্যায়ের মতো কাজ করে। খেয়াল করুন এখানে কোনো রক্তপাত নেই। আর এই কেটে অপারেশন করবার যে আমাদের স্বাভাবিক পদ্ধতি সারা পৃথিবীতেও যেটা সবচেয়ে বেশি হচ্ছে, সেই পদ্ধতিটায় সবচেয়ে বেশি ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে প্রচুর রক্তপাত হতে পারে। এবং অপারেশনের সময় তো রক্তপাত হতেই পারে, অপারেশনের পরেও 3 দিন পর্যন্ত ভীষণ রকমের রক্তপাত হতে পারে। এটা নিয়ে খুব দুশ্চিন্তায় থাকতে হয়। কিন্তু এই পদ্ধতিতে রক্তপাত একেবারে নাই বললেই চলে। দেখুন এখানে আমরা পরিষ্কার করে ফেলার পরে নালিটা, সিলিকন টিউব বা নালিটা রিমুভ করে ফেলার পরে একটা চ্যানেল হয়ে গেল এবং এটা দিয়ে স্বাভাবিকভাবে এই পানিটা প্রবাহটা চলে গেল এবং বাইরে দিয়ে কোনো কাটাকাটি কোনো বিষয় থাকলো না। এবং এই ক্ষেত্রে ওইখানে ভেতরে যে এপিথেলিয়ালাইজেশন হয়ে নর্মাল যে চ্যানেল সেরকম হয়ে যাচ্ছে। যদি একজন মানুষ এই অপারেশন না করান, তার পানি পড়ছে, কষ্ট হচ্ছে, সেটা মেনে নিয়েও থাকেন, তাহলে এইখান থেকে তার অন্ধত্বের সম্ভাবনা বা আরও গুরুতর জটিলতার সম্ভাবনা আছে কি? যে নেত্রনালীর সমস্যা হলে তো মানুষ চোখে কম দেখে তা না, অনেকে এটা মেনে নিতে থাকে, একটু চোখে পানি পড়ে মুছে ফেলে। কিন্তু এক্ষেত্রে ভয়টা হলো যে ইনফেকশন যদি হয়ে যায়, জীবাণু জন্মে ওখানে যদি ইনফেকশন করে, তাহলে ওই ইনফেকশনটা মারাত্মক আকার ধারণ করতে পারে। যেমন চোখের কর্নিয়াকে সে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং কর্নিয়াকে সে ইনফেক্ট করে ফেলতে পারে, কর্নিয়াল আলসার করে তাকে অন্ধ করে দিতে পারে। এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই, অনেক রোগী এই কারণে হয়। দ্বিতীয় হচ্ছে, যদি রোগীর ডায়াবেটিস থাকে বা সে কোনো স্টেরয়েড জাতীয় ইমিউনোসাপ্রেসিভ ওষুধ খায়, তাহলে তার প্রতিরোধ ক্ষমতাটা কম। তখন এখান থেকে ইনফেকশনটা খুব দ্রুত চোখের ভিতরে, বাইরে এবং কি ব্রেনে পর্যন্ত চলে যায় এবং সেটা জীবনের পর্যন্ত ঝুঁকি চলে আসে। একদিকে অন্ধ হয়ে যেতে পারে, আবার জীবন সংশয়েরও ঝুঁকি থাকে। সুতরাং সময় মতো এর চিকিৎসা করানোটাই হবে সঙ্গত। অবশ্যই সেটাই উচিত হবে। আমরা তাই আশা করব। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম নেত্রনালী বা ল্যাক্রিমাল ডাক্টের কি ধরনের সমস্যা হতে পারে এবং কোনো সমস্যা হলে তখন করণীয় কি, সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা দেখাবো শোল্ডার এবং ডেস্ক এটাকে করার জন্য, ফোকাস করার জন্য যে একটা মুভমেন্ট। এর আগে আমরা অনেক ধরনের এক্সারসাইজ আমরা দেখেছিলাম। এটা ভেরিয়েশন হচ্ছে ফ্রন্ট রেজ, কিন্তু ফ্রন্ট রেজটা আমরা আগে দেখেছিলাম হচ্ছে স্ট্যান্ডিং ভার্সনে, এখন আমরা দেখাবো হচ্ছে বেন্ট ওভার ভার্সনে। বেন্ট ওভার ভার্সনে আমরা সাইড রেজগুলো দেখেছিলাম ডাম্বেল দিয়ে, এটা আমরা দেখাবো বারবেল দিয়ে। এটা আপনারা ভেরিয়েশনের জন্য ডাম্বেল দিয়ে করতে পারেন, কিন্তু ইনিশিয়ালি আমি ডাম্বেল দিয়ে করতে মানা করবো। রিজনটা হচ্ছে এই বেন্ট ওভার এটা ভেরিয়েশনটা একটু ডিফিকাল্ট। আপনি যদি ডাম্বেল দিয়ে করতে সামনের দিকে দেখা যাবে যে 2 হাত সমানভাবে উঠবে না। এতে হবে কি একটা শোল্ডার থেকে একটা শোল্ডার তাড়াতাড়ি হয়ে যাবে, ডেভেলপ হচ্ছে, বডি এটা ঠিক থাকবে। আপনি যদি কিন্তু বারবেল দিয়ে যদি করলে ওই ধরনের সমস্যা হবে না। দুটো শোল্ডারই একইভাবে অ্যালাইনমেন্টলি ভাবে জিনিসটা ডেভেলপ হবে। এখন দেখেন যে কিভাবে আমরা জিনিসটা করবো। ওকে, রেডি? ওকে, বেন্ট ওভার পজিশনে থাকবেন। ওকে,
এখন একটা খেয়াল রাখবেন, এই সময় কিন্তু আপনি বেশি ওয়েট নিতে পারবেন না, এই জন্য একটা মডারেট ওয়েট অথবা লাইট ওয়েট নেবেন। ওকে, গো। ওকে, যখন উঠবে জিনিসটা খেয়াল করবেন, গো আপ, মাথাটা ক্রস করতে হবে, মাথার উপরে উঠতে হবে হাতটা, তা না হলে ঠিক মতো ডেলস এবং শোল্ডারে গিয়ে লাগবে না। গো আপ, ইয়েস। এবং বডি মোমেন্টাম যত কম আপনি ইউজ করতে পারেন, অলওয়েজ বেন্ড অবস্থায় থাকবেন। হ্যাঁ, আরেকবার। ওকে, গো ওয়ান মোর। ইয়েস, খেয়াল করবেন। ওকে, গো ডাউন। খেয়াল করবেন এক্সারসাইজটা কিন্তু অন্যান্য এক্সারসাইজের মতো অত ইজি না, দেখতে যত ইজি মনে হলো ওই পরিমাণ কিন্তু না। এই জন্য আমি বলবো সবসময় লো ওয়েট জিনিসটাকে হ্যান্ডেল করবে, যখন ফর্মটা ঠিক হয়ে যাবে এরপরে আপনি হেভি ওয়েটে চলে যাবেন। প্রিয় দর্শক, 5 বছরের কম বয়সী ছেলে মেয়েদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, তারা কি খাবে, কতটা খাবে, চলুন সে বিষয়ে শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। আজকে আমরা কথা বলবো যে সমস্ত বাচ্চারা আমাদের দেশে, বিশেষ করে ঢাকায় এখন আমাদের একটা ট্রেন্ড আছে যে বাচ্চা 2.5 বছরেরই স্কুলে পাঠিয়ে দিচ্ছি আমরা, কিন্তু এরা কি পড়ছে, প্লে গ্রুপ বা ডে কেয়ার অথবা নার্সারি, কিন্তু এরা কিন্তু 5 বছরের নিচে। সাধারণত যে জিনিসটা সেটা হচ্ছে আন্ডার 5 চিলড্রেন হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা বয়স। এই বয়সে বাচ্চাদের যেমন রোগ হওয়ার ঝুঁকিটা বেশি, নিজেরা খেতে পারে না, সেই কারণে পুষ্টি গ্রহণ করার ক্ষমতাটাও তাদের অনেক কম। ফলে এই বয়সটাতে যদি পর্যাপ্ত পরিমাণে মা এবং তার কেয়ার গিভাররা যত্নটা না নিতে পারেন, তখন এই বাচ্চারা অনেক সমস্যার সম্মুখীন হয়। এই আন্ডার 5 চিলড্রেনদের ক্ষেত্রে প্রথমত যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে তারা নিজেরা হাতে ধরে খেতে পারে না, তাদের খাবারের পরিমাণ তারা বুঝে না, কিন্তু এই সময় তাদের শরীরের গ্রোথ মানে তাদের লম্বা হওয়া, তাদের ওজন, তাদের বুদ্ধিবৃত্তি বাড়ার বয়সটা সব থেকে বেশি। এই কারণে তাদের খাবারে প্রচুর প্রোটিন থাকতে হবে, এনার্জি থাকতে হবে, ফ্লুইড থাকতে হবে এবং পাশাপাশি ভিটামিন মিনারেলস থাকতে হবে। পাশাপাশি যে সমস্যাটা আমরা সম্মুখীন হই সেটা হচ্ছে এই বাচ্চাদের একটা মর্নিং শিফট থাকে, একটা ডে শিফট থাকে। সাধারণ ক্ষেত্রে মর্নিং শিফটের বাচ্চারা কিছু না খেয়ে স্কুলে চলে যায় এবং টিফিনে যেহেতু তারা নিজেরা খেতে পারে না, সেহেতু যে জিনিসটা হয় যে তারা দীর্ঘ সময়, যদি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টাও না খেয়ে থাকার একটা স্কুলের সময় থাকে, তারা না খেয়ে থাকে। তখন মায়েদের উচিত যে ব্রেক বা টিফিন পিরিয়ডে মায়েদের এই পারমিশনগুলো স্কুল থেকে দিতে হবে যে মা বা সঙ্গে যিনি থাকছেন, যার হাতে বাচ্চা খায়, তাকে ওই সময়টায় যেয়ে বাচ্চাকে ফিডিং করানোর সুযোগটা দিতে হবে। আর যদি স্কুলে এই ব্যবস্থা থাকে, যে অনেক স্কুলে আছে যে তাদের কেয়ারটেকার আছে, তাদের কেয়ার গিভার আছে যারা বাচ্চাদেরকে খাইয়ে দিতে পারে, বাচ্চারা যদি অ্যালাউ করে তাহলে অবশ্যই সেটা খুবই ভালো। তবে বাচ্চাদের স্কুল টিফিন এবং বাচ্চাদের বাসার খাবার, এই দুটোর ভিতর সামঞ্জস্য রেখে পুষ্টি উপাদান ঠিক করতে হবে। যেমন প্রত্যেকদিন তাদের একটা করে ডিম থাকতে হবে এবং বয়স অনুযায়ী, কেউ 2 বছর হতে পারে, কেউ 4 বছর হতে পারে, তো এই বয়স অনুযায়ী দুধের চাহিদাটা বেশি থাকে, তাদের দুধের খাবারটা থাকতে হবে। তাদের মিক্স ইমপ্রুভ ডায়েট, যেমন পুডিং, তারপরে কেক, ঘরে তৈরি, বাইরের না, এই খাবারগুলো যদি দেওয়া যায়, অল্প খাবারের ভেতরও কিন্তু তাদের শরীরের পুষ্টি চাহিদা পূরণ করা খুব সহজ। তো 5 বছরের নিচেই বাচ্চাদের অবশ্যই মা, স্কুল এবং ফ্যামিলি মেম্বারদের আলাদা করে নজর দিতে হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। শীতের বাতাসে প্রচুর অ্যালার্জির উপাদান থাকায় এ সময় অ্যালার্জিজনিত স্বাস্থ্য সমস্যা বেড়ে যায়, তাই এসব সমস্যা এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে।